वेलकम टू एग्जाम सल्यूशन यूट्यूब चैनल। डियर स्टूडेंट्स, आज के আমরা করব এরর কারেকশন পার্ট 5। ওকে, এরর কারেকশনের পার্ট 5 আজকে করব। তো আমি আশা করছি তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখছো, ঠিক আছে? তো টপ 10 ডেইলির যে সিরিজ চলছে সেটাই, আর এই লেকচারগুলোর মাধ্যমে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে লার্ন গ্রামার থ্রু কোয়েশ্চেন প্র্যাকটিস। মানে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিসের মাধ্যমে আমি কিন্তু তোমাদের গ্রামার শেখাচ্ছি। আর তৎসহ আমি তোমাদের বলে দিই তোমাদের জন্য আমি স্পেশাল ইংলিশ গ্রামারের প্রত্যেকটা টপিকের কিন্তু ভিডিও অলরেডি বানিয়ে প্লেলিস্ট তৈরি করে রেখেছি, অর্থাৎ গ্রামারের লেকচার সিরিজ কিন্তু তৈরি করা আছে। তো তোমরা চাইলে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো এই চ্যানেলেই। ওকে, আর সব থেকে একটা রিকোয়েস্ট তোমাদের করি, সেটা হচ্ছে কি যে যদি এই লেকচারগুলো তোমাদের ভালো লাগে তো অবশ্যই ফ্রেন্ডসদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলো না। ওকে, আচ্ছা, আজকের লেকচারটি শুরু করার আগে আমি আশা করছি তোমরা সবাই খাতা পেন নিয়ে বসেছো এবং নিজেরা নিজেদের মতন করে নোট কিন্তু তৈরি করো। ওকে, আচ্ছা, আমি যতগুলো টপিক এখানে তোমাদের করাবো এর বাইরে কিন্তু পরীক্ষায় এরর কারেকশন থেকে আর কিছু আসে না, এবং এখান থেকে তোমাদের গ্রামার কমপ্লিটলি ক্লিয়ার হবে, কথা দিচ্ছি। ওকে, আচ্ছা, যারা আজকে ভিডিওটি প্রথম দেখছো তাদের আমি বলছি এই এক্সাম সলিউশন চ্যানেলে আমি তোমাদেরকে ম্যাথ অ্যান্ড ইংলিশ শেখাচ্ছি। যদিও সময়ের অভাবের জন্য ম্যাথের স্লাইড তৈরি করা হচ্ছে না, তাই ম্যাথের ক্লাসটা নিয়মিত করতে পারছি না। তো ইংরেজির ক্লাস চলছে এবং রেলকে সামনে রেখে আরআরবি, এনটিপিসি যেটা রয়েছে, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডিকে সামনে রেখে আমি কিন্তু ম্যাথের ক্লাস দিতে শুরু করব আর কয়েকটা দিনের মধ্যেই। তো তোমরা চ্যানেলটির দিকে একটু নজর রেখো। ওকে, আচ্ছা, তাহলে চলো শুরু করি। যখনই প্রথম প্রশ্ন তোমার স্ক্রিনে আসবে তখনই তুমি কি করবে, মানে ভিডিওটাকে পজ করে নিজে সমস্যা যেখানে রয়েছে সেটা খোঁজার চেষ্টা করবে, অ্যান্ড দেন ট্রাই করবে যে কোথায় এর মধ্যে ভুল আছে কি নাই, ঠিক আছে, সেটা দেখার। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি, অলদো উই রিচড হিজ হাউস ইন টাইম, বলছে যদিও আমরা তার বাড়িতে সময়ের মধ্যে পৌঁছে গেছিলাম, হি ওয়াজ লেফট ফর দ্য এয়ারপোর্ট, সে এয়ারপোর্টের জন্যে বেরিয়ে গেছিলো। অলদো দিয়ে, দেখো অলদো দিয়ে যখন শুরু হয়েছে, অলদো মানে যদিও, আর এই যে কমাটা এখানে ইউজ করা হয়েছে, কমাটা মানে তথাপি বা তবুও, ঠিক আছে? তাহলে সেন্টেন্সের মানে কি দাঁড়াচ্ছে যে অলদো উই রিচড হিজ হাউস ইন টাইম, যদিও আমরা তার বাড়িতে সময়ের মধ্যে পৌঁছে গেছিলাম, তবুও হি ওয়াজ লেফট ফর দ্য এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের জন্য বেরিয়ে গেছে। ওকে, তো এখানে ভুল কোথায় আছে এইটা খুঁজে বের করাটাই হচ্ছে তোমাদের মেইন কাজ, ঠিক আছে? চলো তোমরা ভুল খুঁজতে থাকো, আমি এখানে কনসেপ্ট বলতে থাকি। একটা কনসেপ্ট রয়েছে প্যাসিভ ভয়েসের কনসেপ্ট রয়েছে। প্যাসিভ ভয়েসটাকে কনসেপ্ট আমি বারে বারে বলি, আজকেও বলছি, ভালো করে বুঝে নাও। একটা কথা হচ্ছে যে আই কল, তুমি বললে আই কল, এর মানে কি? আই কল মানে হচ্ছে আমি ডাকি। ওকে, আমি ডাকি। এবার যদি আমি বলি যে আই অ্যাম কলিং, এর মানে কি? আই অ্যাম কলিং মানে আমি ডাকছি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমি ডাকছি। এবার এটাকে যদি আমি এইভাবে বলি যে আই অ্যাম কল্ড, এর মানে কি হবে? আই অ্যাম কল্ড মানে কিন্তু হয়ে যাবে আমাকে ডাকা হয়। তার মানে এই আই অ্যাম কল্ড কথাটার মধ্য দিয়ে আমি কিন্তু কাজ করছি না, কাজ কেউ একজন করছে। ওকে, তাহলে এইটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যে বাক্যের মধ্যে কর্তা কাজ করে না, মানে যে বাক্যের মধ্যে সাবজেক্ট কাজ করে না, সেটাকে বলে প্যাসিভ ভয়েস। একটুখানি ভালো করে দেখো, আমি এই যেটা বললাম প্যাসিভ ভয়েস সেটাকে আরেকটু দেখাই। আমি বললাম যে রাম ইটস রাইস, এর মানে কি? রাম ইটস রাইস মানে রাম ভাত খায়। এবার এই সেন্টেন্সটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে টার্ন করি, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে রাইস ইজ ইটেন বাই রাম। ওকে, রাইস ইজ ইটেন বাই রাম, তাহলে রাম ভাত খায়, সেটাকে ভয়েস চেঞ্জ করলে হয়ে যায় রাইস ইজ ইটেন বাই রাম। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে প্রথম যে সেন্টেন্সটা দেখো, রাম এখানে কি? রাম এখানে সাবজেক্ট, ঠিক আছে? কেন সাবজেক্ট? কারণ ভার্বের আগে বসেছে তাই সাবজেক্ট হয়েছে। এবার এই বাক্যটার মধ্যে কাজ করছে কে? রামই কাজ করছে, কারণ ভাতটা খাচ্ছে কে? ভাতটা রামই খাচ্ছে। তাই এই বাক্যে সাবজেক্ট আর পারফর্মার, যে পারফর্ম করছে কাজটি, সে এক, তাই না? তাহলে যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অ্যান্ড পারফর্ম
পারফর্মার এক হয় তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। হেন্স এই সেন্টেন্সটা কি হয়ে গেল, এই সেন্টেন্সটা হয়ে গেল অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। ওকে, কিন্তু নিচের বাক্যটাকে খেয়াল করো যে রাইস ইজ ইটেন বাই মি, রাইস হলো এখানে সাবজেক্ট, রাইস এখানে কি, রাইস এখানে সাবজেক্ট। কেন? কারণ ইজ ইটেন এটা ভার্ব, ভার্বের আগে বসেছে তাই এটি সাবজেক্ট হয়ে গেছে। কিন্তু এই বাক্যে মূলত কাজ করছে কে, ভাতটা খাবে কে, ভাতটা তো খাবে রাম, তাহলে রামটা হলো পারফর্মার। তাহলে এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট আর পারফর্মার ইকুয়াল হলো না। তাহলে যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আর পারফর্মার ইকুয়াল হয় না সেইটা হয়ে যায় প্যাসিভ ভয়েস। ওকে, সেটা কি হয়ে যায়, প্যাসিভ ভয়েস। তাহলে এই যে 3 নম্বর এই যে পার্টটা দেওয়া রয়েছে এই জায়গায় খেয়াল করো তোমাদের গিভেন সেন্টেন্সে, হি ওয়াজ লেফট। হি ওয়াজ লেফট মানে কি, হি ওয়াজ লেফট মানে কি, তাকে বের করে দেওয়া হয়েছিল বা তাকে ছেড়ে চলে যাওয়া হয়েছিল, এরকম কোনো মিনিং কি আদৌ হওয়া উচিত? দেখো বি ভার্বের পরে V3 যখন বসাই আমরা, মনে রাখবে প্যাসিভ ভয়েসের একটা সংজ্ঞা বলছি যে বি ভার্বের সঙ্গে যখন ভার্বের থার্ড ফর্ম বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন ইউজ হয় তখন এটা হয়ে যায় প্যাসিভ ভার্ব। এটা কি হয়ে যায় তখন, এটা হয়ে যায় প্যাসিভ ভার্ব। ওকে, তাহলে এইখানে দেখো ওয়াজ তো একটা বি ভার্ব, ওয়াজের পরে লিভিং হওয়া উচিত ছিল, কিন্তু এখানে ওয়াজের পরে লিভিং না হয়ে লেফট হয়ে গেছে, মানে ভার্বের থার্ড ফর্ম বসানো হয়েছে, V3 বসানো হয়েছে, এটা একটা প্যাসিভ ভার্ব হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা বসানো এখানে উচিত হয়নি, তাহলে এই জায়গাটায় ভুল রয়েছে। এবার এটা তো গেল প্যাসিভ ভয়েসের দিক থেকে ভুল, কিন্তু কনসেপ্ট কি বলছে এইখানে সেটাও কনসেপ্টটাকেও দেখতে হবে। ওকে, লেট মি রাব দিস। ওকে, এটা একটু টাইম কেন নিচ্ছে কে জানে, চলো এটা আমি একটু মুছে নিই। ওকে, ওকে নাও লেট মি ওকে রাব দিস। ওকে, ঠিক আছে, হ্যাঁ চলো দেখো এখানে একটা কনসেপ্ট রয়েছে, তোমরা পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানো আশা করছি। যদি না জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি তোমাদের জন্য ফার্দার টেন্সের ক্লাস স্টার্ট করব। যদি কেউ এই পাস্ট পারফেক্ট টেন্সটা না জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, আমি তোমাদের জন্য টেন্সের ক্লাস অ্যারেঞ্জ করব। ওকে, ভালো করে শোনো, পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে অতীতকালে এমন দুটো কাজ হবে, আবার বলি অতীতকালের এমন দুটো কাজকে প্রদর্শন করা হয় পাস্ট পারফেক্ট টেন্সে, যে দুটো কাজের মধ্যে একটা কাজ কোনো একটা কাজের আগে হবে। ঠিক আছে, দেখো আমরা এখানে দুটো কাজ নিচ্ছি, একটা কাজ নিচ্ছি যে উই রিচড স্টেশন, এটা একটা কাজ। আর একটা কাজ হলো দ্য ট্রেন স্টার্টেড। তাহলে দুটো কাজ আমি অতীতকালে দেখলাম, একটা হলো উই রিচটাকে পাস্ট টেন্স করে দাও, উই রিচড স্টেশন, আমরা স্টেশনে পৌঁছেছিলাম, দ্য ট্রেন স্টার্টেড, ট্রেনটি ছেড়ে চলে গিয়েছিল। এবার আমি আগে বা পরে এই দুটো কথা কিন্তু ব্যবহার করতে পারি, তাই আমি যদি বাংলা বাক্যটি লিখি তাহলে তোমাদের আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। মনে করো আমি একটা বাংলা বাক্য লিখছি, আমরা স্টেশনে পৌঁছানোর আগেই, আচ্ছা এই দাগগুলো কেন আসছে এগুলো একটু ইগনোর করো। আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে গেল। ওকে, তাহলে কি বাংলা বাক্য বললাম, আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে গেল। তাহলে এখানে দুটো কাজ হলো, একটা হচ্ছে উই রিচড স্টেশন, আমরা স্টেশনে পৌঁছালাম একটা কাজ হলো, আর একটা কাজ হলো দ্য ট্রেন স্টার্টেড, বাট দ্য ট্রেন লেফট, স্টার্টেড না দিয়ে লেখা উচিত লেফট, দ্য ট্রেন লেফট, ট্রেনটি ছেড়ে চলে গেল। ওকে, এই যে দুটো কাজ হলো এখানে একটা কথা জোড়ানো রয়েছে, সেটা হচ্ছে আগে কথাটা। তাহলে আগে যখন থাকে তখন আমরা কি ইউজ করি, আগের জন্য ইংরেজি শব্দ ইউজ করি বিফোর, ঠিক, বিফোর ইউজ করি। তাই মনে রেখো যে এই যে অতীতকালে পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে দুটো কনস্ট্রাকশন হয়। আবার বলি, পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে দুটো কনস্ট্রাকশন হয়, একটা হয় পাস্ট ইনডেফিনিট, একটা হলো পাস্ট ইনডেফিনিট, আর একটা হয় পাস্ট পারফেক্ট। ঠিক আছে, একটা হয় পাস্ট পারফেক্ট, মানে পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে যেহেতু দুটো কাজকে দেখানো হচ্ছে তাই সেই দুটো কাজের মধ্যে একটা কাজের ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট হবে, একটা কাজের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হবে। এবার কথা হচ্ছে যে কোন কাজটার জন্য পাস্ট ইনডেফিনিট ইউজ করব আর কোন কাজটার জন্য পাস্ট পারফেক্ট ইউজ করব। ঠিক আছে, মনে রাখবে যে কাজটা অতীত বেশি
ভালো করে বোঝো, যে কাজটা অতীত বেশি সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হবে, আর যে কাজটা একটু কম অতীত তার ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট হবে। তাহলে এই সেন্টেন্সের দিকে তাকাও, আমরা স্টেশনে পৌঁছানোর পরে ট্রেনটি ছেড়েছিল। তাহলে দেখো আমরা স্টেশনে পৌঁছেছিলাম, আচ্ছা আগে বলছে এখানে, তাই তো, আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়েছিল। তাহলে একটা হচ্ছে আমরা স্টেশনে পৌঁছেছিলাম, একটা ট্রেনটি ছেড়েছিল। তাহলে কোন কাজটা আগে হয়েছিল এখানে বলতে পারো? দেখো আমরা স্টেশনে পৌঁছালাম, তার আগে কিন্তু ট্রেনটা ছেড়ে গেছে, তার মানে কি এই ট্রেনটা ছেড়ে যাওয়াটা হচ্ছে আগের কাজ, হয়েছে আগে। তাই যখনই বিফোর বা আগে কথাটি থাকে তখন মনে রাখবে এর যে সেন্টেন্সের আমরা যখন এটাকে ট্রান্সলেট করব, ট্রান্সলেট করার সময় আমাদের এটা নজরে রাখতে হবে যে আমরা যেন পারফেক্ট অংশটাকে আগে ব্যবহার করি। তাহলে এক্ষেত্রে পারফেক্ট অংশটাকে আগে ব্যবহার করলে কি হয়ে যাবে? এই ক্ষেত্রে পারফেক্ট অংশটুকুনকে আগে ব্যবহার করলে এমন হবে, দ্য ট্রেন had left the station. The train had left the station দিতেও পারো, নাও দিতে পারো, দরকার নেই, কারণ পরে আমরা স্টেশন আবার লিখব। The train had left before we reached the station. এটা হয়ে গেল ট্রান্সলেশন। দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটি ছেড়ে চলে গিয়েছিল, বিফোর উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছানোর আগে, হয়েছে। তার মানে কি অতীতকালে যখন দুটো কাজকে নিয়ে আমরা কাজ করছি, দুটো কাজ পেয়েছি, তাহলে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হবে তার ক্ষেত্রে পারফেক্ট অংশ, যে কাজটি তার পরে হবে তার ক্ষেত্রে ইনডেফিনিট অংশ। ওকে, তাহলে এইখানে দেখো এই সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সটা তোমাকে গিভেন দেওয়া রয়েছে সেটা কি দেওয়া রয়েছে, যে অলদো উই রিচড হিজ হাউস ইন টাইম, যদিও আমরা তার বাড়িতে সময়ের মধ্যে পৌঁছেছিলাম। তাহলে এই যে পৌঁছানো একটা কাজ হয়েছে, আর সে বাড়ি ছেড়ে চলে গেছে এয়ারপোর্টের উদ্দেশ্যে, এই দুটো কাজ হয়েছে। তাহলে আমরা সময়ের মতন বাড়িতে পৌঁছেছিলাম, কিন্তু তার আগে সে বাড়ি ছেড়ে চলে গেছিলো এয়ারপোর্টের উদ্দেশ্যে। তার মানে কি আমরা পৌঁছেছিলাম পরে, সে বেরিয়ে গেছিলো এয়ারপোর্টের উদ্দেশ্যে আগে। তাই এখানে ওয়াজ লেফটের পরিবর্তে হওয়া কি উচিত? হ্যাড লেফট হওয়া উচিত। কি হওয়া উচিত? হ্যাড লেফট। বোঝা গেছে? দেখো এতটা ডিটেলসে আমি কিন্তু তোমাদের পড়াচ্ছি একটাই কারণ, যাতে তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট খুব ক্লিয়ারলি মানে পরিষ্কার হয়ে যায়, খুব ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টগুলো, ঠিক আছে? তার একটার জন্য এত সময়, 10টা করতে গেলে আমাদের ভিডিওগুলো 40 মিনিট প্রায় 45 মিনিটের লেন্থ হয়ে যায়। তো যারা ভিডিওটি পড়াশোনার উদ্দেশ্যে দেখতে আসো তারাই আমার চ্যানেলে থাকো, যারা পড়াশোনার জন্য আসো না, দরকার আমার চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই, কোনো ভিডিও দেখার দরকার নেই। ওকে, শুধুমাত্র যারা পড়াশোনা করছো তাদের জন্যই চ্যানেলটি, ঠিক আছে? ওকে, তাহলে বোঝা গেল এই সেন্টেন্সটা। তাহলে এখানে তোমার কি করতে হবে? ওয়াজ লেফটকে হ্যাড লেফট দিয়ে রিপ্লেস করতে হবে, হয়েছে? ভেরি গুড। তারপরে কি বলছে? দ্য 2 লাস্ট চ্যাপ্টার্স অফ দ্য বুক আর ভেরি ইন্টারেস্টিং। বলতে চাইছে এই বাক্যের মধ্য দিয়ে যে এই বইটির লাস্টের 2টি চ্যাপ্টার খুবই ইন্টারেস্টিং, এটা এক্সামিনার বলতে চাইছে। তো এর মধ্যে ভুল কোথায় আছে এটা খুঁজে বের করা আমাদের মূল কাজ, ঠিক আছে? দেখো তোমরা ভুল খুঁজতে থাকো, আমি কনসেপ্ট তোমাদের বলতে থাকি। আমরা যখন অ্যাডজেক্টিভ, আমি অ্যাডজেক্টিভের ক্লাস তোমাদের করিয়ে রেখেছি, প্লিজ সেগুলো দেখে নাও। সেগুলো যদি তোমরা কমপ্লিটলি দেখে থাকো তাহলে এই সমস্ত করতে তোমাদের 1 সেকেন্ডও সময় লাগবে না, তোমরা দেখলেই বলে দিতে পারবে কোথায় ভুল রয়েছে, ঠিক আছে? তবুও যারা দেখোনি তারা আজকে এখন এটা দেখো, এটা দেখার শেষে তোমরা কিন্তু পরবর্তী সময়ে কি করবে না, ওই ইংলিশের গ্রামার লেকচার সিরিজগুলো কিন্তু দেখে নেবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তো নিজেদের খুব ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে যে চ্যানেলটাকে শেয়ার করে দেবে, যাতে তারাও শিখতে পারে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি যখন অ্যাডজেক্টিভের কথা বলি তখন একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার মানে সংখ্যা বোঝানোর জন্যে আমরা একটা অ্যাডজেক্টিভ ইউজ করি, ঠিক আছে? সংখ্যা বোঝানোর জন্যে, ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে 2টো ভাগে ভাগ করা হয়, মনে রেখো। কি বলছি? অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে 2টো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় কার্ডিনাল নাম্বার, একটাকে বলা হয় কার্ডিনাল নাম্বার, ঠিক আছে? কার্ডিনাল নাম্বার। আরেকটাকে বলা হয় অর্ডিনাল নাম্বার। একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, একটা হলো অর্ডিনাল নাম্বার। ওকে, তাহলে কার্ডিনাল নাম্বার কী জিনিস আর অর্ডিনাল নাম্বার কী জিনিস এটা জানা এখন বিরাট বড় প্রয়োজন হয়ে গেল। ঠিক দেখো, কার্ডিনাল নাম্বারটাকে যদি তোমাদের জানতে হয় তাহলে মনে রেখো, কার্ডিনাল নাম্বার মানে আমরা যেমন বলে থাকি যে এক্সাম্পল, এগুলো কিন্তু তোমরা লিখে রাখবে আশা করছি। দেখো এরকম বলে থাকি 1 2, তারপর 3, তারপর 4, তারপর 5, বলি কি না? এই যে জিনিসগুলো, এইগুলোকে বলা হচ্ছে কার্ডিনাল নাম্বার। ওকে,
আর অর্ডিনাল নাম্বার কোনগুলো? আমরা বলে থাকি না ফার্স্ট, ঠিক আছে, মানে যদি আমি লিখি এভাবে লিখবো FIRST ফার্স্ট, সেকেন্ড SECOND সেকেন্ড, তারপর কী রয়েছে থার্ড THIRD থার্ড, তারপরে রয়েছে কি ফোর্থ FOURTH ফোর্থ, হ্যাঁ, তারপরে রয়েছে কি লাস্ট, ঠিক আছে, হয়েছে এই যে জিনিসগুলো লাস্ট, তারপরে রয়েছে নেক্সট, ঠিক আছে, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কোথার মধ্যে পড়বে? এই জিনিসগুলো অর্ডিনাল নাম্বারের মধ্যে পড়বে, ঠিক আছে। তাহলে কার্ডিনাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল নাম্বার কোনগুলো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, লাস্ট, নেক্সট, এগুলো। ক্লিয়ার হয়েছে? এবার যে সেন্টেন্সের মধ্যে যে এদের যে পজিশান সেটা মনে রাখবে, কনস্ট্রাকশান, যেটা কনস্ট্রাকশানটাই মূল, ঠিক আছে, কনস্ট্রাকশানটা মনে রাখতে হবে। মনে রাখবে যখন আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার ইউজ করব তখন সেই অ্যাডজেক্টিভ অফ নাম্বারের যাতে ব্যবহারটা হয় সর্বদা অর্ডিনাল নাম্বারের পরেই, অর্ডিনাল নাম্বারের পরে কার্ডিনাল নাম্বার বসাবে। কি বললাম বুঝেছো? অর্ডিনাল নাম্বারের পরে কার্ডিনাল নাম্বার বসবে, এটা টি নয়, এটা এল। তাহলে অর্ডিনাল নাম্বার আগে বসবে, কার্ডিনাল নাম্বার পরে বসবে। তাহলে এখানে দেখো এই যে 2, এই 2টা কি? এটা 2টা কিন্তু কার্ডিনাল নাম্বার। আর লাস্টটা কি? লাস্টটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। তাহলে এইখানে এইটা যাবে এইখানে আর এইটা যাবে এইখানে। তাহলে এই বাক্যটা সঠিক হয়ে যাবে কখন? যখন তোমরা এই বাক্যটাকে বলবে যে দ্য লাস্ট 2 চ্যাপ্টার্স, দ্য লাস্ট 2 চ্যাপ্টার্স, এইটা যখন বলবে তবেই বাক্যটি কিন্তু সঠিক হবে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার দুই প্রকার, একটা হলো কার্ডিনাল, একটা হলো অর্ডিনাল। কার্ডিনাল নাম্বার আর অর্ডিনাল নাম্বার যখন সেন্টেন্সে আমরা ইউজ করব তখন মনে লাগবে অর্ডিনাল নাম্বার আগে বসবে, তারপরে গিয়ে কার্ডিনাল নাম্বার বসবে। ওকে, ক্লিয়ার হয়েছে এটুকুন? ভেরি গুড। চলো নেক্সট, চলো কি বলছে দেখো। I have seen that film last year, but I do not remember its story. বলছে আমি গত বছর এই সিনেমাটি দেখেছিলাম বা ওই সিনেমাটি দেখেছিলাম, কিন্তু তার স্টোরি আমার এখন মনে নেই। হ্যাঁ, এইটা হচ্ছে বাংলা বাক্যতে। এখানে কোথায় ভুল আছে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে আমি তোমাদের একটা সেন্টেন্স লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে আমি কাজটি করিনি। কি বললাম? আমি কাজটি করিনি, এটা একটা বাক্য। এই আমি কাজটি করিনি এটাকে যদি ট্রান্সলেট করতে বলে কেউ আমাকে, মনে করো এই বাক্যটির আগেও কিছু জানি না, পরেও কিছু জানি না, শুধুমাত্র জাস্ট আমাকে এই বাক্যটা দিয়েছে যে আমি কাজটি করিনি, এটাকে ট্রান্সলেট করো। তাহলে এটাকে ট্রান্সলেট করার জন্য আমি কি করতে পারি? আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। আই ডিড নট ডু দ্য ওয়ার্ক মানে আমি এই কাজটি করিনি। অর্থাৎ আমি এখানে কি করলাম? আমি এখানে সিম্পল পাস্ট টেন্সে ইউজ করলাম। সিম্পল পাস্ট টেন্সকেই পাস্ট ইনডেফিনিট টেন্স বলা হয়। তাহলে এই বাক্যটার আমি একটা এক্সাম্পল, একটা ট্রান্সলেশন করলাম সিম্পল পাস্ট ইনডেফিনিট টেন্সে। আর একটা যদি অর দিয়ে করি, অর দিয়ে এটাকে করলে আমি করব যেটা ট্রান্সলেশন হবে আই হ্যাভ নট ডান ইট, আই হ্যাভ নট ডান ইট। হয়েছে? তাহলে দেখো আমি যদি এই সেন্টেন্সটার পরে আগে কিছুই না জানি তাহলে আমি কাজটি করিনি এই সেন্টেন্সটার দুটো ট্রান্সলেশন হয়, একটা পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়, একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। হয়েছে? একটা প্রেজেন্ট ইনডেফিনিট, একটা হলো একটা হলো প্রেজেন্ট পারফেক্ট, একটা হলো পাস্ট ইনডেফিনিট, এটা হয়। এবার যদি আমি এই বাক্যটার সাথে, এই বাংলা বাক্যটার সাথে আর একটা কথা জুড়ে দিই, শুধু কি যে গতকাল আমি কাজটি করিনি। এই যখনই গতকাল জুড়ে দিলাম, গতকাল মানে আমাকে পূর্ণ ধারণা দিল, গতকাল আমাকে কি করলো? পূর্ণ ধারণা দিল যে এটা অতীত। গতকাল আমাকে কি ধারণা দিল? গতকাল কথাটি আমাকে পূর্ণ ধারণা দিয়ে দিল যে এটা একদম কমপ্লিট পাস্ট টেন্স, এটার মধ্যে কোনো প্রেজেন্টের গন্ধই নেই। ওকে, কিন্তু এই কথাটার মধ্যে প্রেজেন্টের গন্ধ রয়েছে, কারণ আমি এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করতে পারি। বুঝতে পারলে? কিন্তু যখনই গতকাল কথাটি এসে গেল, অর্থাৎ একটা স্পেসিফিক পাস্টের টাইম যখন আমার সেন্টেন্সের মধ্যে চলে আসলো, তখন আমি এই বাক্যটিকে সরাসরি পাস্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেট করে দেবো। অর্থাৎ কি করব? আই ডিড নট
ডু ইট, বা আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। ঠিক আছে, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। তাহলে যে ইয়েস্টারডে কথাটা যখনই আসছে বাক্যের মধ্যে, তার মানে কি এটা স্পেসিফিক অতীতকালের কথা বলতে চাইছে। ঠিক, তাহলে এই ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, ঠিক আছে, এই সমস্ত যখনই থাকবে, লাস্ট উইক, লাস্ট সানডে, লাস্ট ডে, এই সমস্ত কথা যখনই থাকবে তখন মনে করবে যে স্পেসিফিকভাবে তোমাকে অতীত বলেই দেওয়া হয়েছে। তাই এখানে দেখো আই হ্যাভ সিন দ্যাট ফিল্ম লাস্ট ইয়ার, তাহলে লাস্ট ইয়ার কথাটা যদি না থাকতো তাহলে বাক্যটি কমপ্লিটলি সঠিক হতো। যেহেতু লাস্ট ইয়ার কথাটি রয়েছে, এই লাস্ট ইয়ার কথাটি তোমাকে কমপ্লিট পাস্ট টেন্সের সেন্স বেয়ার করছে, কমপ্লিট পাস্ট টেন্স যেটা হবে তা বুঝিয়ে দিচ্ছে। তাই এখানে হ্যাভ সিন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টকে করো না, এটাকে পাস্ট টেন্সে করো, তাহলে সঠিকটা কি হবে? আই স দ্যাট ফিল্ম হবে। কি হবে? আই হ্যাভ সিনকে রিপ্লেস করতে হবে আই স দিয়ে। আশা করছি বুঝতে পারছো, আই স দিয়ে এটাকে রিপ্লেস করতে হবে। ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো নেক্সট কি বলছে, মহাত্মা গান্ধী রিমেইনড আ ম্যান অফ প্রিন্সিপাল অল থ্রু হিজ লাইফ। ঠিক আছে, তো এখানে আমার বলার কিছু নেই, এখানে একটা জিনিসের ভুল রয়েছে, একটা অ্যাডভার্বিয়ালের ভুল রয়েছে। অ্যাডভার্বিয়াল যেটাকে আমরা ইডিওমেটিক এক্সপ্রেশন বলি। কি বলি? ইডিওমেটিক এক্সপ্রেশন। মনে রেখো এই ইডিওমেটিক এক্সপ্রেশন যেন কখনো চেঞ্জ না হয়, অ্যাজ মানে যেভাবে ইডিওমেটিক এক্সপ্রেশন ইউজ হয় ঠিক যেন সেভাবেই ইডিওমেটিক এক্সপ্রেশনটা ইউজ হয়। তাই তোমাদের এখানে যেটা করতে হবে, এখানে বোঝানোর কিছুই নেই, এখানে অল থ্রুকে কনভার্ট করে দিতে হবে থ্রু আউট দিয়ে। কি করে দিতে হবে? থ্রু আউট দিয়ে কনভার্ট করে দিতে হবে। অর্থাৎ অল থ্রু থেকে যেটা ইডিওমেটিক এক্সপ্রেশন, কারেক্ট এক্সপ্রেশন, সেটা হচ্ছে থ্রু আউট। থ্রু আউট মানে কি? সম্পূর্ণ, মানে গোটা। আমরা আসলে থ্রু আউটের বাংলা যদি আমি বলবো, কি বলবো? গোটা বা সম্পূর্ণ। ঠিক আছে, যেমন এই যে বর্তমান করোনার যে পরিস্থিতি চলছে, তাই এই করোনাকে আমরা কি বলতে পারি? বাংলা একটা বাক্য যদি বলি যে সারা বিশ্বে করোনা ছড়িয়ে পড়েছে, তাই না? তাহলে কি লিখব? তাহলে এখানে আমরা লিখব যে দ্য করোনা প্যান্ডামিক হ্যাজ স্প্রেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, যে সারা বিশ্ব জুড়ে, গোটা বিশ্ব জুড়ে করোনা ছড়িয়ে পড়েছে। তাহলে ইডিওমেটিক এক্সপ্রেশন অল থ্রুর পরিবর্তে তোমাকে থ্রু আউট ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখানে কিছুই বোঝানোর ছিল না, এখানে জাস্ট একটা ইডিওমেটিক আলোচনা করার দরকার ছিল, সেটা আলোচনা করে দিলাম। ওকে, ভেরি গুড। চলো নেক্সট। বাহ, কি বলছে দেখো, রুস্তম অ্যান্ড মাইসেলফ স দ্য পিকচার। বলছে রুস্তম এবং আমি এই পিকচারটি দেখেছিলাম। ঠিক আছে, এইটা বলছে বাক্য। তো এর মধ্যে কোথায় ভুল আছে এটা তোমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে, দেখো ভুল তো তোমরা খুঁজে বের করবে, তার সাথে সাথে কনসেপ্টটা শিখতে থাকো। এই যে মাইসেলফ কথাটি, মাইসেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, তাই না? এই যে কথাগুলো মানে সেলফযুক্ত যে শব্দগুলো রয়েছে, মনে রেখো এই দুটো মানে মাইসেলফ কথাটিকে আমি দুটোভাবে ব্যবহার করতে পারি। ভালো করে বোঝো, মাইসেলফ কথাটিকে আমি দুটোভাবে ব্যবহার করতে পারি। কি? একটা তো আমি রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে, ঠিক আছে, আর একটা কী হিসাবে? আর একটা হলো এমফ্যাটিক, EMPHATIC, এমফ্যাটিক প্রোনাউন হিসাবে ব্যবহার করতে পারি। বোঝা গেল? অর্থাৎ এই যে সেলফযুক্ত যে শব্দগুলো হয়, সেই সেলফযুক্ত শব্দগুলো দুটোভাবে, আমি কিন্তু এটা তোমাদের অ্যাডজেক্টিভের মধ্যেই খুব সম্ভব করিয়ে রেখেছি কিন্তু, বা প্রোনাউনের মধ্যে, অ্যাডজেক্টিভ নয়, প্রোনাউনের মধ্যে বোধহয় করিয়ে রেখেছি। তোমরা একটু পুরো কমপ্লিট লেকচারগুলো দেখে নিও, তাহলে আশা করি এই সমস্ত কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, দেখো মাইসেলফ কথাটি অর্থাৎ সেলফযুক্ত যে কথাগুলো থাকে, সেই কথাগুলোকে আমি দুটোভাবে ব্যবহার করতে পারি। একটাকে পারি রিফ্লেক্সিভ প্রোনাউনে, একটা পারি এমফ্যাটিক প্রোনাউনে। ওকে, এবার আমি তোমাদের দুটো সেন্টেন্সের মাধ্যমে বোঝাতে চাই। কি? প্রথমে একটা বাক্য লিখছি যে আই bought myself a car. I bought myself a car. এর বাংলা কি? এর বাংলা হচ্ছে আমি নিজেকে একটি গাড়ি কিনে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আই বট মাইসেলফ আ কার এর মানে কি? আমি নিজেকে একটি গাড়ি কিনে দিয়েছিলাম।
খেয়াল করো এখানে মাইসেলফের মানে কি হলো, নিজে কে হয়েছে। আমি আর একটা বাক্য লিখছি, দ্যাট ইজ আই মাইসেলফ ডিড ইট। আই মাইসেলফ ডিড ইট। এর বাংলা কি? এর বাংলা হচ্ছে আমি নিজেই এটি করেছিলাম হয়েছে। তাহলে এইখানে দেখো মাইসেলফ দ্বারা কি বোঝাচ্ছে, এখানে দেখো মাইসেলফ দ্বারা বোঝাচ্ছে নিজেই, আর এখানে মাইসেলফ মানে কি বুঝিয়েছিল, নিজেকে হয়েছে। এই যে মাইসেলফ, দেখো আই মাইসেলফ ডিড ইট। এবার এই যে এমফ্যাটিক প্রোনাউন মানে কি বলো তো, এমফ্যাসাইজ করা। এমফ্যাটিক কথাটা এসছে এমফাসাইজ থেকে। এমফাসাইজ মানে কি? এমফাসাইজ মানে হচ্ছে জোর দিয়ে বলা, জোর দেওয়া, ঠিক আছে, ইনসিস্ট করা, ঠিক আছে। তাহলে এমফ্যাটিক যখনই ইউজ হয় তখন জোর দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়। অর্থাৎ আই মাইসেলফ ডিড ইট মানে কি, আমি নিজেই এটি করেছি, মানে আমি জোর দিয়ে বলছি যে এটা আমি করেছি, বুঝতে পারলে, জোর দিয়ে বলছি। তাই এই যে মাইসেলফ, এটা হয়ে গেল মাইসেলফের মানে যখন নিজেই, তখন এটা হয়ে গেল কি, এমফ্যাটিক প্রোনাউন হয়েছে। আর যখন মাইসেলফ মানে নিজে কে, তখন এটা হয়ে গেল রিফ্লেক্সিভ প্রোনাউন হয়েছে। এবার দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় বসে। রিফ্লেক্সিভ প্রোনাউন মনে রেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন একটা অবজেক্টের প্লেসে বসে। কোথায় বসে? একটা অবজেক্টের প্লেসে বসে। দেখো আই বট, আমি কিনে দিয়েছি। কাকে কিনে দিয়েছি? মাইসেলফকে, আমাকে। তাহলে এই যে অবজেক্টের প্লেসে বসেছে, তাই এই মাইসেলফ ব্যাটারটা হয়ে গেল কি, রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এমফ্যাটিক প্রোনাউন হতে গেলে কি হবে না, সেটা সাবজেক্টের সঙ্গেই বসতে হবে, বোঝা গেল। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার অবজেক্টের কাছাকাছি হয়, বা কোনো একটা কমপ্লিমেন্ট হিসাবে হয়, ঠিক আছে, বা কোনো একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে হয়, ঠিক আছে। কিন্তু যেটা এমফ্যাটিক প্রোনাউন, সেটা একদম ঠিক সাবজেক্টের সঙ্গে রিলেট হয়ে, সাবজেক্টের পাশাপাশি বসে সাবজেক্টকে জোর দিয়ে বোঝানোর চেষ্টা যখন করবে, তখন সেটাকে বলা হবে এমফ্যাটিক প্রোনাউন, ঠিক। তাহলে এইখানে যেটা ভুল রয়েছে সেটা কি, সেটা হচ্ছে যে রুস্তম অ্যান্ড মাইসেলফ নয়, রুস্তম অ্যান্ড আই। এখানে সঠিক ইউজটা কী হবে, রুস্তম অ্যান্ড আই স দ্য পিকচার, নাকি মাইসেলফ। কারণ মাইসেলফের দুটো ইউজ, একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, একটা হলো এমফ্যাটিক প্রোনাউন। তাহলে রিফ্লেক্সিভ মাইসেলফকে, এখানের মাইসেলফটাকে যদি আমি রিফ্লেক্সিভ প্রোনাউন ধরি, তাহলে আমাকে কী করতে হবে, এটাকে একটা অবজেক্টের প্লেসে বসাতে হবে, সাবজেক্টের প্লেসে নয়। আর যদি এটাকে আমি একটা এমফ্যাটিক প্রোনাউন ধরি, তাহলে নিশ্চয়ই এর সঙ্গে আই কিছু একটা থাকতে হবে, আই, বোঝা গেল, এর সঙ্গে আইটা রিলেট করে থাকতে হবে। তাই এখানে মাইসেলফ না ইউজ করে আই ইউজ করাটা প্রপার ইউজ। ক্লিয়ার হলো, বোঝা গেছে? ভেরি গুড। চলো নেক্সট দেখি। আ লট অফ মানি ওয়ার স্পেন্ট অন দ্য কমনওয়েলথ গেমস। বলছে কমনওয়েলথ গেমসে প্রচুর পরিমাণে টাকা খরচ করা হয়েছিল, ঠিক আছে। তো প্রচুর পরিমাণে টাকা খরচ করা হয়েছিল কমনওয়েলথ গেমসতে। এখানে ভুলটা কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে, এটা তোমাদের কাজ, ঠিক আছে। তো দেখো তোমরা ভুল খুঁজতে খুঁজতে আমি তোমাদেরকে কনসেপ্ট বোঝানোর চেষ্টা করি। কনসেপ্ট হচ্ছে যে দেখো, নাম্বার ওয়ান কনসেপ্ট আমি আগের দিন তোমাদের শিখিয়েছিলাম যে মানি কথাটি, MONEY মানি কথাটি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এটা কি? এটা একটা আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার নাম্বার হয়। কি বললাম? আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে সেই সিঙ্গুলার নাম্বার সাথে সিঙ্গুলার ভার্বের প্রয়োগ করা উচিত, ঠিক কি না? সিঙ্গুলার নাউন হলে সিঙ্গুলার ভার্বের প্রয়োগ করা উচিত। তাই এইখানে যে ভার্বটা তুমি ব্যবহার করেছো ওয়ারটা একটা প্লুরাল ভার্ব, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। কেন? কারণ মানিটা হচ্ছে একটা আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন। তাহলে মানির সঙ্গে যদি কোনো ভার্ব যায় তাহলে সিঙ্গুলার ভার্ব যাবে, ঠিক আছে। তাহলে ওয়্যারকে ওয়াজ করতে হবে, এটা ছিল তোমাদের ভুল, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে তোমাদের আমি আর কতগুলো জিনিস বলে দিতে চাই, ঠিক। এই যে যেমন এ লট অফ দেখতে পাচ্ছ এখানে যে সেন্টেন্স তোমাকে দেওয়া হয়েছে, এই এ লট অফের মতন কয়েকটা শব্দ রয়েছে, যেমন এ লট অফ, তাছাড়াও রয়েছে লটস অফ রয়েছে। লটস অফের পরে তোমরা আবার পাবে প্লেন্টি অফ, ঠিক আছে। প্লেন্টি অফ এর মানে কিন্তু প্রচুর পরিমাণে, ঠিক আছে। এগুলোর সাথে যখন আনকাউন্টেবল নাউন বসবে, আর এই আনকাউন্টেবল নাউনটা অলওয়েজ সিঙ্গুলার নাম্বার হয়, তাই এদের সঙ্গে সিঙ্গুলার ভার্বের প্রয়োগ হবে।
এদের সঙ্গে সিঙ্গুলার ভার্বের প্রয়োগ হবে, এটা মাথায় রাখবে। ওকে, আর যদি এই সমস্ত শব্দের শেষে মানে এই এ লট অফ, এ লটস অফ, প্লেন্টি অফ এদের সাথে যদি কাউন্টেবল নাউন বসে, এদের সঙ্গে যদি কাউন্টেবল নাউন বসে, তাহলে সেটা কেমন ধরনের নাউন হবে? প্লুরাল কাউন্টেবল নাউন বসবে, প্লুরাল কাউন্টেবল নাউন বসবে, এবং এদের সাথে ভার্বের যে প্রয়োগ হবে সেটা কেমন হবে? প্লুরাল ভার্বের প্রয়োগ হবে, ভার্বের প্লুরাল ফর্মের প্রয়োগ হবে কিন্তু। ওকে, এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করো। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি কি না, এ লট অফ বুকস, এ লট অফ বুকস ওয়ার পারচেজড, PURCHASED, এ লট অফ বুকস ওয়ার পারচেজড মানে প্রচুর পরিমাণে বই কেনা হয়েছিল, এটা একটা প্যাসিভ ভয়েস। প্রচুর পরিমাণে বই কেনা হয়েছিল, দেখেছো যে বুকসটা কেমন ধরনের নাউন? বুকসটা একটা কাউন্টেবল নাউন। তাহলে যখনই এ লট অফের সঙ্গে তুমি কোনো কাউন্টেবল নাউন বসাচ্ছ, তখন কাউন্টেবল নাউনের কি ইউজ করতে হবে? প্লুরাল ফর্ম ইউজ করতে হবে। ওকে, এবং তার সঙ্গে প্লুরাল ভার্ব ইউজ হবে। আর যদি তুমি এখানে সিঙ্গুলার নাউন বসাও বা আনকাউন্টেবল নাউন বসাও, তাহলে তুমি এরকম করবে। এক্সাম্পল দেখো, এ লট অফ মিল্ক, এ লট অফ মিল্ক, ঠিক আছে, এ লট অফ মিল্ক was, a lot of milk was poured, POURED, poured into the pot, মানে পাত্রটির মধ্যে প্রচুর পরিমাণে দুধ ঢালা হয়েছিল। ওকে, তাহলে দেখো মিল্কটা কেমন নাউন? মিল্কটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউন হওয়ার জন্য এটা অলওয়েজ সিঙ্গুলার হবে, আর সিঙ্গুলার হলে ভার্বের প্রয়োগটা কেমন হবে? সিঙ্গুলার ভার্বের প্রয়োগ হবে। আশা করছি বোঝা গেল, ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট পুরো? ভেরি গুড, চলো নেক্সট। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না। হ্যাঁ, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? আর এগুলো যদি তোমরা না শেখো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? শিখতে তোমাকে হবেই। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট রয়েছে, কনসেপ্টটা হচ্ছে ট্যাগিংয়ের কনসেপ্ট, ঠিক আছে? কিসের কনসেপ্ট? ট্যাগিংয়ের কনসেপ্ট। তো এটা ছেলেরা এটা এখানে টুকে রেখেছে, কিন্তু আমি তোমাদের এটা আজকে করাচ্ছি না। ওকে, কেন করাচ্ছি না? কারণ আমি ফার্দার তোমাদের ট্যাগিংয়ের জন্য, স্পেশালি ট্যাগিংয়ের জন্য আমি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো, স্পেশাল ভিডিও। তো সেই স্পেশাল ভিডিওতে আমি কিন্তু তোমাদের ট্যাগিং শেখাবো, এবং সেদিন আমি এটা তোমাদের করে দেবো। ওকে, আজকে আমি এটা করছি না, ভিডিওটি অলরেডি অনেক কিন্তু লম্বা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ 32 মিনিট হয়ে গেছে। তো ভিডিওটিকে আর লম্বা করছি না, ট্যাগিংয়ের জন্য আমি স্পেশাল একটা ভিডিও আনবো, সেদিন এটা শিখিয়ে দেবো। ওকে, চলো নেক্সট দেখি তাহলে কি বলছে। দ্য ওল্ড ম্যান ওয়াজ ওভারহেলমড ফর জয় অ্যাট দ্য সাকসেস অফ হিজ অনলি সন। বলছে যে বৃদ্ধ লোকটি ওভারহেলমড হয়েছিল। ওভারহেলমড মানে কি? অভিভূত হওয়া, হ্যাঁ, মানে বিস্মিত হওয়া, মানে খুব আনন্দে অহংকার করা আর কি, আনন্দে অভিভূত হয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ ওভারহেলমড ফর জয় অ্যাট দ্য সাকসেস অফ হিজ অনলি সান। বৃদ্ধ লোকটি আনন্দে আত্মহারা হয়ে গেছিল তার একমাত্র সন্তানের, তার একমাত্র ছেলের সাকসেস দেখে, ঠিক আছে? এটা তাহলে এখানে ভুল কোথায় আছে এটা তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো, একটা জিনিস মনে রাখবে, যখনই কোনো প্যাসিভ সেন্টেন্স দেখবে, কি দেখবে? প্যাসিভ সেন্টেন্স। তো প্যাসিভ সেন্টেন্সের মধ্যে মাথায় রাখবে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে মূল ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। হয়েছে? তাহলে যখনই প্যাসিভ ভার্ব, দেখো এই যে বি ভার্বের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম যুক্ত হলো, এই বি ভার্বের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম যুক্ত হয়েই এটা কিন্তু প্যাসিভ হয়ে গেল। তাই যখনই প্যাসিভ ভার্ব দেখবে, আমি আবার বলছি, যখনই প্যাসিভ ভার্ব দেখবে তখনই খোঁজার চেষ্টা করবে তার সঙ্গে বাইটা আছে তো। প্রত্যেক ক্ষেত্রেই নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে সবসময় খোঁজার চেষ্টা করবে প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ ভার্বের পরে বাইটা আছে কিনা দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এইখানে দেখো ওয়াজ ওভারহেলমড একটা ভার্ব, অভিভূত হওয়া, তার আগে একটা বি ভার্ব রয়েছে, তার মানে এই যে এইটুকুন রয়েছে প্যাসিভ ভার্ব। তাহলে এই প্যাসিভ ভার্বের পরে দেখতে হবে যে আমাকে বাইটা আছে কিনা। দেখো, ওল্ড ম্যান ওভারহেলমড হয়েছিল কিসের জন্যে? জয়ের জন্যে, আনন্দের জন্যে। তার এখানে ফর রয়েছে ইউজ করা, দেখেছো? তাহলে ফরটা ভুল, এখানে কি হবে? বাই হবে। তার মানে কি সঠিক বাক্যটা? দ্য ওল্ড ম্যান ওয়াজ ওভারহেলমড বাই জয় অ্যাট দ্য সাকসেস অফ হিজ অনলি সান। বৃদ্ধ লোকটি তার একমাত্র সন্তানের সাফল্যের জয়ে,
তার একমাত্র সন্তানের সাফল্যের আনন্দের জন্যে ওভারহেলমড হয়েছিল, অভিভূত হয়েছিল। বোঝা গেছে? এই দেখো ছোট্ট ছোট্ট জিনিস, এগুলো কিন্তু চোখে বাঁধে না, কিন্তু কনসেপ্ট তোমার যদি কমপ্লিটলি থাকে, আর ভয়েস চেঞ্জ আমি এগুলো কিন্তু অলরেডি তোমাদের করিয়ে রেখেছি, মাথায় রেখো কিন্তু, খুব ইম্পর্ট্যান্ট এগুলো, ঠিক আছে? আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছো। যদি না বোঝো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আমাকে। আচ্ছা, চলো নেক্সট। দ্য হকি ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ওয়াজ মাচ এক্সাইটিং। বলছে যে পাকিস্তান আর ভারতের মধ্যে যে হকি ম্যাচটি হয়েছিল সেটা খুব এক্সাইটিং ছিল। তো এখানে ভুল কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আমি তোমাদের একটা ভিডিও অলরেডি করে রেখেছি, সেখানে আমি পার্টিসিপল সম্পর্কে সমস্ত আলোচনা করেছি, ঠিক আছে? পার্টিসিপলের ভিডিওটা তোমরা দেখে নেবে। তাহলে আমি আজকে আর পার্টিসিপলের ডিটেলসে যাচ্ছি না। পার্টিসিপলকে কীভাবে ব্যবহার করা হয়, একটা পার্টিসিপলকে দুটোভাবে ব্যবহার করা যেতে পারে। একটা পার্টিসিপলকে ভার্ব হিসাবে ব্যবহার করা যেতে পারে, আবার একটা পার্টিসিপলকে অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার করা যেতে পারে। তাই এখানে আমি পার্টিসিপলের অ্যাডজেক্টিভের ফরমেশনটাকে দেখাবো। পার্টিসিপল দুই প্রকার। পার্টিসিপল কয় প্রকার? পার্টিসিপল দুই প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? যখনই ভির সঙ্গে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়, আর যখন ভার্বের সঙ্গে ইডি বা ইএন যুক্ত হয় তখন সেটা পাস্ট পার্টিসিপল হয়, ঠিক আছে? যেমন এখানে তোমাদের যে বাক্যের মধ্যে যে শব্দটি দেওয়া রয়েছে সেটা কি এক্সাইটিং দেওয়া রয়েছে, এক্সাইটিং। দেখো ইএক্স সিআইটি, ই এক্সাইট হতো, আইএনজি যোগ করার জন্য ইটা ডিলিট হয়েছে, এক্সাইটিং, এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল কোনটা? এক্সাইটেড, এক্সাইটেড ইডি যুক্ত ফর্ম, দেখতে পাচ্ছ? তাহলে এক্সাইটেডটা হলো কি পাস্ট পার্টিসিপল, এক্সাইটিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তো এখানে আমি এগুলো শেখাচ্ছি, খুব ইম্পর্ট্যান্ট জিনিস শেখাচ্ছি, মনে রাখবে কিন্তু, আজীবনকাল কাজে লাগবে। যখন তুমি কি করছো, যে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করছো, তখন দেখো মাচ আর ভেরি। মাচ মানেও অনেক, ভেরি মানেও অনেক। মাচ মানেও খুব, ভেরি মানেও খুব, ওকে? দেখো মাচ, আচ্ছা ভেরি, এটা মনে রেখো কনস্ট্রাকশনটা, ভেরি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। যখনই কোনো প্রেজেন্ট পার্টিসিপল এর অ্যাডজেক্টিভ দেখবে তখন যেন তার সঙ্গে ভেরি লাগানো থাকে, অর্থাৎ ভেরি মানে প্রেজেন্ট পার্টিসিপল। আর যখনই তুমি মাচ ইউজ করবে, মাচের সঙ্গে পাস্ট পার্টিসিপল ইউজ করবে। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু, খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তাহলে ভেরির সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপলের ইউজ হয়, মাচের সঙ্গে পাস্ট পার্টিসিপলের ইউজ হয়, কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে মাচের ইউজ করা রয়েছে, তাহলে মাচটাকে ডিলিট করে এখানে ভেরি লিখতে হবে। বোঝা গেল? এটাই তোমাদের উত্তর ছিল, ভেরি এক্সাইটিং, ঠিক আছে? আর মাচ এক্সাইটেড, যদি এটাকে এক্সাইটেড থাকতো, মাচ থাকতো, কোনো সমস্যা ছিল না, সেন্টেন্সটি একদম ওকে ছিল। কিন্তু যদি এখানে এক্সাইটিং লেখা রয়েছে তাহলে এক্সাইটিংয়ের সঙ্গে মাচ যায় না, এক্সাইটিংয়ের সঙ্গে ভেরি যায়। ক্লিয়ার হয়েছে কনস্ট্রাকশনটা? মনে রেখো, পার্টিসিপল আমি এগুলো ডিটেলস কিন্তু করিয়ে রেখেছি, ঠিক আছে? আচ্ছা, চলো নেক্সট। কি বলছে? হিজ কম্পোজিশন ইজ ইনফেরিয়র দ্যান মাইন। বলছে তার কম্পোজিশন, সে যে কম্পোজিশন করেছে একটা গান, মনে করো একটা গানই লিখেছে, গানকে লেখা, তাকে সুর করাকে বলা হয় কম্পোজ করা। তাহলে তার কম্পোজিশনটা হলো ইনফেরিয়র টু মাইন, বলেই দিলাম আমি, ইনফেরিয়র দ্যান মাইন। এখানে ভুল কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে। তাহলে বাক্যটির বাংলা মানে কি? বাক্যটির বাংলা মানে হচ্ছে যে তার যে কম্পোজিশন, ঠিক আছে, সে যে কম্পোজিশনটা করেছে সেটা আমার থেকে অনেক কমা হয়েছে, এটা বলতে চাইছে। এখানে মনে রেখো আমি কতগুলো টার্ম তোমাদের লিখিয়ে দিচ্ছি, যেমন সিনিয়র টু সিনিয়র, অথবা জুনিয়র, অথবা এইখানে যেটা রয়েছে ইনফেরিয়র, সুপিরিয়র, তারপরে আরও বলতে চাই, কি বলবো, প্রায়ার, PRIOR, প্রায়ার। আর যদি কিছু বলতে চাই তাহলে আর কি বলবো, সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, প্রায়ার, তারপর অ্যান্টেরিয়র, তারপর পোস্টেরিয়র। এই সমস্ত শব্দগুলোর সঙ্গে যেন
টু আসে, মাথায় রেখো। এই সমস্ত শব্দগুলোর সঙ্গে এগুলোকে কেমন ধরনের শব্দ বলা হয় বলো তো? কম্প্যারেটিভ ডিগ্রি শব্দ বলা হয়। কম্প্যারেটিভ ডিগ্রির শব্দ বলা হয়, কারণ এর মধ্যে দিয়ে তুলনা করা হয়। যেমন হি ইজ সিনিয়র টু মি, সে আমার থেকে সিনিয়র। হি ইজ জুনিয়র টু মি, সে আমার থেকে জুনিয়র। হি ইজ ইনফেরিয়র টু মি, সে আমার থেকে কমা। হি ইজ সুপিরিয়র টু মি, সে আমার থেকে উন্নত। ওকে, তো এই যে কথাগুলো, এগুলো হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রির সেন্সকে বোঝায়, অর্থাৎ দুজনের মধ্যে তুলনা হয়, একজন ভালো একজন খারাপ। ঠিক আছে, এই জন্যে মনে রাখবে যে এদের পরে, এই সমস্ত কম্প্যারেটিভ অ্যাডজেক্টিভগুলোর পরে কিন্তু কখনো দ্যান বসে না, তাদের পরে কিন্তু সবসময় কী মনে রাখতে হবে? টু বসে। তাই দেখো, ইনফেরিয়ারের পাশে দ্যান বসানো উচিত হয়নি, এখানে ইনফেরিয়ার পাশে দ্যান বসানো উচিত হয়নি, দ্যানের পরিবর্তে এখানে কী বসানো উচিত ছিল? টু। ওকে, তাহলে এই বাক্যটা ঠিক হতো কীভাবে? হিজ কম্পোজিশন ইজ ইনফেরিয়র টু মাইন, এটা ঠিক হতো। ক্লিয়ার হয়েছে? এই শব্দগুলো নোট করে রাখো, এগুলোর পরে দ্যান বসে না, টু বসে। কেন? এগুলো কম্পারেটিভ ডিগ্রির সাথে রিলেটেড অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে মোটামুটি আজকে 10টা তো করতে পারলাম না, আজকে আমরা 9টা কমপ্লিট করলাম। আর আমি কথা দিচ্ছি তোমাদের, আমি নেক্সট ভিডিও ইংরেজি না আনলে, আমি নেক্সট ভিডিও কিন্তু ট্যাগিংয়ের ভিডিওই আনবো। তো ট্যাগিং তোমাদের কমপ্লিটলি শিখিয়ে দেবো। ট্যাগিং থেকে কিন্তু একটা না একটা কোয়েশ্চেন থাকেই পরীক্ষায়। হ্যাঁ, ট্যাগিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আমি তো শেখাবো। ওকে, তো ঠিক আছে, আজকে ভিডিওটি শেষ করলাম। আর যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করতে ভুলো না। হ্যাঁ, তোমাদের একটা লাইকের জন্য কিন্তু আমার ভালো লাগে ভিডিওগুলো করতে, আদারওয়াইজ তোমাদের চয়েস। ঠিক আছে, চলো শেষ করলাম।